দেশের বিভিন্ন নদ নদী থেকে 7 দিনে 17 জনের মরদেহ উদ্ধার হয়েছে। ক্যাঙ্কা ফ্যাসিস্ট দেখিছেন, ভিন্ন মতকে চুপ করায় দেওয়াটাই তাদের লক্ষ্য। বাংলাদেশে আর একটা লড়াই আসছে, কিভাবে আসবে জানি না, কবে আসবে জানি না, কিন্তু আসবে, এবং সেইটা আগের চেয়ে বেশি ভায়োলেন্ট হবে, সহিংস হবে। অনেকে বলেন জুলাই কি পরাজিত হয়েছে? কোনো লড়াই পরাজিত হয় না। বাংলাদেশে আর একটা লড়াই আসছে, কিভাবে আসবে জানি না, কবে আসবে জানি না, কিন্তু আসবে, এবং সেইটা আগের চেয়ে বেশি ভায়োলেন্ট হবে, সহিংস হবে। কেন কইতেছি কারণ ব্যাখ্যা করি। অনেকে কয় আমি নাকি বাংলাদেশটারে অশান্ত করে রাখিছি, এটা শুনে হাসুম না কান্দুম বুঝবার পারি না। এই মালগুলার ভাব এমন, আমি চুপ কইরা থাকলে, ফেসবুকে না লিখলে বাংলাদেশ শান্তিতে থাকলে হইনি। আমার যদি এতই হ্যাডম থাকে, ক্ষমতা থাকে, তাহলে তো পুরা বাংলাদেশের মন্ত্রিসভার আমার বাড়ির সামনে এসে আমার পাও ধরে বসে থাকা উচিত। আমি চুপ থাকলে যদি বাংলাদেশ শান্ত থাকে, তাহলে তাই করা উচিত, তাই না? যেন আমি চুপ করে থাকি, আমার পাও ধরে বসে থাকা উচিত। দাদা আপনি চুপ করে থাকেন, চুপ করে থাকেন। ক্যাঙ্কা ফ্যাসিস্ট দেখিছেন, ভিন্ন মতকে চুপ করায় দেওয়াটাই তাদের লক্ষ্য। শান্তি মতো মনে হয় চান্দাবাজি আর ধান্দাবাজি করবে পারতেছে না আমার জন্যে, তাই এত রাগ এগুলার। বাংলার লুথার কিংও দেশে এসে কইছিল শান্তি আর স্থিতিশীলতার কথা, পারছে শান্তি আর স্থিতিশীলতা আনতে পারে নাই। আমি একটা নিউজ দেখাই আপনাদেরকে, কয়েকদিন আগের নিউজ। দেশের বিভিন্ন নদ নদী থেকে 7 দিনে 17 জনের মরদেহ উদ্ধার হয়েছে। প্রত্যেকটাই হত্যাকাণ্ড। হাসিনার আমলেও তো এই অরাজকতা ছিল না। দেশে শান্তি স্থিতিশীলতা আসুক, এটা তো সবাই চাইবে। দুনিয়াতে শান্তি স্থিতিশীলতা আসুক, এটা সবাই চাইবে, কোনো সুস্থ মানুষ চাইবে। কিন্তু এই শান্তি আসাটা কি আমাদের ইচ্ছার উপরে নির্ভর করে? সেটা তো করে না। দেশে যে সহসাই শান্তি স্থিতিশীলতা আসবে না, এটা তো আমি অনেক আগে থেকেই বলে আসতেছি। এই বিষয়টা বুঝলো না ছাত্ররা, বুঝলো না প্রফেসর ইউনূস, বুঝলো না বিএনপি, বুঝলো না বাঙ্গু সুশীলেরা আর কিছু জাউরারা। বাংলাদেশে আসলে আসল দ্বন্দ্বটা কি, এটা না বুঝলে আপনি বুঝবেন না বাংলাদেশ কেন শান্ত হবে না। বাংলাদেশের রাজনীতিতে আসল দ্বন্দ্ব বা ঝগড়াটা কিন্তু আওয়ামী লীগ বনাম বিএনপি না, জামাত বনাম বিএনপি না, আওয়ামী লীগ বনাম এনসিপি না, ধর্ম বনাম সেকুলারিজম না, কোনোটাই না। আসল ঝগড়াটা হইতেছে একদিকে বাংলাদেশের 800 বছরের মুসলমানদের নিজস্ব রাজনৈতিক আকাঙ্ক্ষা, অন্যদিকে মুক্তিযুদ্ধের চেতনা নামে একটা প্যাকেজ, যেটার পিছনে আছে আসলে ভারতীয় আধিপত্যবাদের প্রজেক্ট, যার লক্ষ্যই হইতেছে এই ভূখণ্ডের মানুষকে পরাধীন, শক্তিহীন করে রাখা। তারা বাংলাদেশকে কাঁটাতারে ঘিরে রাখবে, পানি আটকাই দিবে নদীর, সীমান্তে মানুষ মারবে পাখির মতো, সীমান্তের নদীতে কুমির আর সাপ ছাড়বে, যেন বাংলাদেশের মানুষ পার হইতে না পারে। কি ভয়ানক কথা! দুনিয়াতে কোথাও এটা নাই। এরা এতে করবে ইন্ডিয়ান বর্ডারে, বাংলাদেশের মানুষকে উই পোকা বলবে, কিন্তু বাংলাদেশের বাজার ছাইয়া ফেলবে তার পণ্যে। তার বাংলাদেশে বন্দর লাগবে, ট্রানজিট লাগবে। তুমি যারা পছন্দ করো না, নিরন্তর অপমান করো, মর্যাদা দাও না, তার ভূখণ্ড তোমার লাগবে। তো তোমার তো একটাই রাস্তা আছে, যে এটা অনুগত জনসমর্থন সরকার রাখা, এটাই হাসিনা। সেই জন্যই ভারতীয় আধিপত্যবাদের সাথে দ্বন্দ্বটা হাসিনা আমলেই চূড়ান্ত রূপ নিল। জার্মান আইন তত্ত্ববিদ কার্ল স্মিথ উনি বলছিলেন, রাজনীতির আসল প্রশ্ন একটা, বন্ধুকে আর শত্রুকে। যেই দিন একটা সমাজ এই প্রশ্নটা সঠিক উত্তর দিতে পারে, সেই দিন সে রাজনৈতিকভাবে জন্ম নেয়। বাংলাদেশের এই প্রশ্নের উত্তর 15 বছর ধরে স্পষ্ট হয়েছে। আওয়ামী লীগ ছিল এই প্রজেক্টের পলিটিক্যাল ভেহিকল, ভারতের পলিটিক্যাল এজেন্ট। 2024-এর জুলাই আগস্টে দ্বন্দ্ব নিয়ে লড়াই হইল। হাসিনা পলাইল ঠিকই, কিন্তু দ্বন্দ্ব মিটে নাই, কারণ ছাতাটা তো সরে নাই। বিএনপি এসে সেই একই ছাতা মাথায় ধরিছে, মানে যেই কারণে 1400 মানুষ জীবন দিছে, সেটার মীমাংসা এখনো বাকি। এই দ্বন্দ্ব মিটতে হবে, মিটবেও, কিন্তু কিভাবে? এই আলাপে ঢুকতে হইলে আগে একটা অন্য জিনিস বুঝতে হবে। বাংলাদেশের তরুণদের একটা বিশেষ ক্ষমতা আছে। ক্ষমতা আছে। বাংলাদেশের প্রত্যেকটা প্রজন্ম রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়ানোর ট্রেনিং পেয়েছে। সে রাষ্ট্রকে, তার কোয়ার্সিভ মেশিনারিকে, তার দমন পীড়নের যন্ত্রকে, এটাকে কনফ্রন্ট করছে, মোকাবেলা করছে। প্রত্যেকবার আগের চাইতে বেশি ভায়োলেন্ট হয়েছে, সেটা সব জেনারেশন করছে। সিকোয়েন্সটা দেখেন। প্রথম ট্রেনিং 1972, ভাষা আন্দোলন। 144 যারা ভেঙ্গে রাষ্ট্রের গুলির সামনে দাঁড়াইলো ছাত্ররা, সালাম, রফিক, জব্বার, বরকত গুলি খাইলো, কিন্তু পিছায় নাই। এই অভিজ্ঞতা গেছে পরের প্রজন্মে। এই মেমোরি কোনো বই থেকে ট্রান্সমিট করে নাই, শরীর দেওয়া হয়। লড়াই করা মানুষটা পরের জনকে দেখায় কিভাবে লড়তে হবে। ফরাসি আলজেরিয়ান চিন্তাবিদ ফানো নাম আসল উচ্চারণটা, উনি বলছিলেন, পরাধীন জাতিগোষ্ঠী লড়াইয়ের ভিতর দিয়ে নিজেকে চিনতে শেখে। প্রত্যেকটা মৃত্যু পরের প্রজন্মের পাঠ্য বই হয়ে ওঠে। আমেরিকান সমাজবিজ্ঞানী চার্লস টিলি উনি বলছিলেন একটু অন্যভাবে একই কথা। উনি বলছিলেন যে আন্দোলনের একটা রেপার্তোয়া থাকে, রেপার্তোয়া তৈরি হয়।
ব্যাপারটা কি, মানে লড়াইয়ের কৌশলগুলা এক শরীর থেকে আর এক শরীরে বয়া যায়, ট্রান্সমিট হয় প্রজন্ম থেকে প্রজন্মে। এরপরে আসলো 1969, যাদের বাবা চাচা 52 সেই ছেলেগুলোকে দেখছে, তারা দেখছে কিভাবে গুলির সামনে দাঁড়াইতে হয়, কিভাবে লাশ নিয়ে মিছিল করতে হয়, কিভাবে না পিছাইতে হয়। সেই বাবা চাচাদের ছেলেরা এবার রাস্তায়। আসাদ, মতিউর, 52 ট্রেনিং 69 অ্যাক্টিভেটেড হইল। এইবার শুধু পুলিশ না, আস্ত আর্মি নামছে, প্যারামিলিটারি নামছে, আগের চাইতে ভায়োলেন্ট। উড়াই দিল তারা আইয়ুব খানকে। এরপরে 71, 69 ট্রেন্ড তরুণেরা এইবার অস্ত্র হাতে। যারা 69 পুলিশকে কনফ্রন্ট করছে, প্যারামিলিটারিকে কনফ্রন্ট করছে, তারাই 71 পাকিস্তানি আর্মিকে কনফ্রন্ট করতেছে। 9 মাসের ফুল স্কেল যুদ্ধ, আগের চাইতে অনেক বেশি ভায়োলেন্ট। প্যাটার্নটা দেখেন, প্রত্যেকটা প্রজন্ম আগের ট্রেনিং রিসিভ করছে, প্রত্যেকবার এসকেলেট করতেছে কনফ্রন্টেশন। 71 রণাঙ্গনে সক্রিয়ভাবে লড়ছে প্রায় 1050, অনেকে বলে 30,000। যাই হোক, এই সংখ্যক তরুণ, তাদের আকাঙ্ক্ষা কি ছিল? একটা নতুন সমাজ, মুক্ত সমাজ। কি পাইল? বাকশাল। জার্মান চিন্তাবিদ হ্যানা আরেন্ট উনি বলছিলেন যে প্রত্যেকটা বিপ্লবে একটা মুহূর্ত থাকে যখন মানুষ সত্যিকারের স্বাধীনতার স্বাদ পায়, কিন্তু সেই স্বাদটা প্রায় হারায় যায়। আর সেই হারানো জিনিসটা পরের প্রজন্ম খুঁজতে থাকে। আরেন্ট এই হারানো জিনিসটাকে বলতেছিলেন বিপ্লবের লস্ট ট্রেজার, মানে হারানো ধন। 71 সেই প্রজন্মের তরুণের কাছে সেই রকম একটা হারানো ধন। সে যখনই আইডেন্টিফাই করছে যে কে তার হারানো ধন কাইরে নিছে, তারাই খাইয়া দিছে সেই তরুণ। ওদের আকাঙ্ক্ষা মেটে নাই, কিন্তু তাদের হাতে তো ট্রেনিংটা ছিল, তারা চুপ থাকে নাই। জাসদ কেন হইল? 15 আগস্ট 75 কেন হইল? 7ই নভেম্বর কেন হইল? জেল হত্যা, জিয়া হত্যা, প্রত্যেকটা ঘটনায় কারা ছিল? রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, যাদের লড়াইয়ের ট্রেনিং সবচেয়ে সাত। তারাই আবার লড়াই শুরু করছে একজন আর একজনের বিরুদ্ধে, কারণ তাদের আকাঙ্ক্ষা মেটে নাই। জার্মান চিন্তাবিদ ভাল্টার বেনিয়ামিন উনি বলছিলেন প্রত্যেকটা প্রজন্ম পূর্ববর্তী প্রজন্মের অসমাপ্ত দাবি বহন করে। সেই দাবি যতদিন না মটে ততদিন সে বারবার ফিরে ফিরে আসে। এটা মনে রেখেন, আমরা পরে আবার এখানে আসবো। এরপরে আসলো 90, আমাদের জেনারেশন রাজপথে লড়াই করলো, সে হিরোইক লড়াই। 24-এর মতো না, কিন্তু একটা হিরোইক লড়াই করছে আমাদের জেনারেশন। নূর হোসেনের জীবন দেওয়া, কি কাব্যিক জীবন দেওয়া, বুকে পিঠে লিখলো গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক। এরপরে আমাদের ট্রেনিং হলো 2013-তে। 28 ফেব্রুয়ারি 2013 মৌলানা সাইদির ফাঁসির রায়ের পরে সারা দেশ রাস্তায় নামলো, সারা দুনিয়াতে নামছিল। শুধু ইসলামপন্থী তরুণেরা না, সারা দেশের সমস্ত মানুষ নামছিল। বাঁশখালী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, লক্ষ্মীপুর, তারপর 5 মে শাপলা চত্বর, হেফাজত। একটা নতুন প্রজন্মের প্রথম বড় ট্রেনিং। সংগঠিত ইসলামিক যুবশক্তি প্রথমবার রাষ্ট্রীয় ভায়োলেন্স ফেস করলো। 2018 সালে নিরাপদ সড়কের আন্দোলন, স্কুল কলেজের কিশোরেরা রাস্তায়, ছাত্রলীগের হেলমেট বাহিনী, এই বাচ্চারা শিখলো একটা নতুন জিনিস, সোশ্যাল মিডিয়াকে কিভাবে ব্যবহার করতে হয়। তারা শিখলো ছাত্রলীগ কিরকম জাউরা হইতে পারে, কেমন বর্বর হইতে পারে। এই 2018 স্কুলের ছাত্ররাই 2024-এ এসে ইউনিভার্সিটির ছাত্র। চূড়ান্ত ক্লাস পাইল তারা। ওই ট্রেনিং থেকে ফিরে আসা ছাত্ররাই চূড়ান্ত ট্রেনিং পেল 2024-এ। আর্মি, পুলিশ, র্যাব, বিজেপি সব একসাথে নামছে। হেলিকপ্টার থেকে গুলি, 1400 লাশ তবু পিছায় নাই। এই 2024 পৃথিবীতে অনন্য। কেন? দুনিয়ার আর কোথাও বাংলাদেশের 24-এর মতো ঘটনা ঘটে নাই। তিউনিসিয়ায় 2011-তে কি হয়েছিল? আর্মি প্রেসিডেন্টের গুলি চালানোর হুকুম মানে নাই উপরের লেভেলে। মিশরে আর্মি কাউন্সিল বসে সিদ্ধান্ত নিল মোবারক যাবে উপর থেকে। ইন্দোনেশিয়ায় আর্মি চিফ সুহার্তোকে যায় বলল যে চলে যান, উপর থেকে আসলো। ফিলিপিন্সে 86-তে, সার্বিয়াতে 2000, শ্রীলঙ্কা 2022, সব জায়গায় একই গল্প। মিলিটারির উপর লেভেল ক্যালকুলেশন করছে, অঙ্ক করছে, তারপরে বলছে চলে যান। বাংলাদেশে কি হয়েছে? উল্টা। জেনারেলরা ছিল হাসিনার অনুগত, গুলি চালাইতে চাইছিল। ওয়াকার তো হাসিনার আত্মীয়, কিন্তু সৈনিকেরা, জুনিয়র অফিসাররা যারা ফিল্ডে ছিল, তারা গুলি চালাইতে রাজি না। কেন? কারণ ওই রাস্তায় তাদের ভাই, তাদের কাজিন, তাদের প্রতিবেশীর ছেলে। সৈনিকের মা ফোন দিছে, বলছে বাবা গুলি করিস না। রুশ বিপ্লবী ট্রটস্কি 1917 সালে ফেব্রুয়ারি বিপ্লব নিয়ে লিখছিলেন, সৈনিক হঠাৎ করে সৈনিক হওয়া বন্ধ করে দিল। মানে ইউনিফর্ম পরা মানুষটার পেছনের সিভিল মানুষটা ইউনিফর্মকে ছাড়াই গেল। বাংলাদেশে 2024-এর জুলাই আগস্টে এটাই হয়েছিল। ইউনিফর্ম ফুইরা আসল বাংলার পলিমাটির সন্তান বাইরে হয়ে আসলো। পুলিশ শেষ পর্যন্ত হাসিনার অনুগত, ইন্টেলিজেন্স অনুগত, কিন্তু আর্মির জুনিয়র অফিসার, ফিল্ডের সৈনিক এরা না। শেষ দিনে আর্মির সৈনিকেরা তো পুলিশের বিরুদ্ধেও দাঁড়াইছে, গুলি করছে পুলিশের বিরুদ্ধে। জেনারেলরা যখন বুঝলো সৈনিকেরা আর গুলি চালাবে না, জেনারেলরা বাধ্য হইলো, হাসিনাকে যে বললো আপা পালান, হেলিকপ্টার রেডি। আর একটা প্রমাণ দেখায়, এই বিষয়টা আমি জানি জন্য বলতেছি, যে ফোনদের আলো দিল্লি স্টার, যে ইন্ডিয়ার 2 ফ্ল্যাগশিপ পত্রিকার অফিস আক্রান্ত হইল না, ওখানে আর্মি ছিল, আর্মি ডিফেন্ড করলো না কেন? কারণ সৈনিকেরা ওই পত্রিকা বাঁচাইতে, রক্ত দিতে রাজি না। তারা নিজেরাই আর সেই বয়ান বিশ্বাস করে না। এটা ইতিহাসে বিরল, প্রায় অনন্য। খালি হাত লক্ষ লক্ষ তরুণ হেলিকপ্টারের গুলির নিচে দাঁড়াইছে, পিছায় নাই, জিতছে।
একটারে মারি একটাই যায় অন্যগুলা যায় না, শুনেছেন না? শুনেন আবার। মরে একটা, আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকিটি যায় না। এটি হচ্ছে স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং মানে দুশ্চিন্তার বিষয়। দুনিয়ার কোথাও এটা ঘটে নাই। এই লড়াইয়ের আরেকটা অনন্য বিষয় ছিল যে এই লড়াইয়ে কোনো নেতা ছিল না, কোনো নেতা ছিল না এই লড়াইয়ে, কোনো পার্টি ছিল না, কোনো কমান্ড ছিল না। ছাত্ররা সমন্বয়ক বানাইছিল ঠিক, কিন্তু তারা লড়াই ডিরেক্ট করে নাই। তারা লড়াইয়ের প্রতীক হয়েছিল। লেনিন বলছিল বিপ্লবের জন্য ভ্যানগার্ড পার্টি লাগে। 2024 লেনিনকে ভুল প্রমাণ করছে। তাহরির স্কোয়ারে মিশরে হয়েছিল লিডারলেস বিপ্লব, ফেল করছে। অকুপাই ওয়াল স্ট্রিট লিডারশিপ ফাঁপা হয়ে গেছে। হংকং 2019 এই আন্দোলন ছিল লিডারলেস, হারছে। বাংলাদেশ 2024 দুনিয়ার একমাত্র লিডারলেস বিপ্লব যেটা একটা ফাংশনাল ফ্যাসিস্ট সরকারকে ফেলতে পারছে। কিভাবে সম্ভব হইল? কারণ লড়াইয়ের ট্রেনিংটা কোনো অফিসে স্টোর করা ছিল না, কোনো নেতার মাথায় স্টোর করা ছিল না, কোনো প্রফেসরের অনুসার মাস্টার মাইন্ড ছিল না, কোনো মেটিকুলাস ডিজাইন ছিল না। এটা ছিল 1.5-2 কোটি তরুণের শরীরে গাথা। ফরাসি দার্শনিক পিয়ের বোর্দিও একটা কথা বলছিলেন, হ্যাবিটাস মানে শরীরে গাথা অভ্যাস। বাংলাদেশের তরুণদের শরীরে গত 75 বছর ধরে এটা গাথা, প্রজন্মের পর প্রজন্ম ধরে। কিভাবে রাষ্ট্রের সামনে দাঁড়াইতে হয়, কিভাবে ছোট থেকে বড় রাষ্ট্রের দমন পীড়নের অ্যাপারেটাস, যেটাকে বলা হয় কোহেসিভ অ্যাপারেটাস, তারে পরাজিত করতে হয়। এটা ক্লাসরুমের জ্ঞান না, এটা শরীরী জ্ঞান। বইয়ে লেখা না, রক্তে লেখা। কোনো নেতাকে অ্যারেস্ট করে এই জ্ঞান মোছা যাবে না, কোনো সংগঠন নিষিদ্ধ করে বন্ধ করা যাবে না, কারণ এইটা 1.5 কোটি শরীরের মধ্যে আছে। 2024 ঘটছিল কি কারণে? ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনার নামে যে ছাতা, সেটা সরানোর জন্য বিএনপি ক্ষমতায় আসার পর কি করতেছে, সেই ছাতাটাই আবার মাথায় ধরতেছে। সেই আওয়ামী বয়ান আবার তারা আনতেছে। ভারতের সাথে যে অসম চুক্তি, সেগুলো নিয়ে কথা নাই। আদানি নিয়ে চুপ, ক্যাপাসিটি চার্জ নিয়ে চুপ, সীমান্তে হত্যা নিয়ে চুপ, ট্রানজিট নিয়ে চুপ। ইতালির চিন্তাবিদ গ্রামসি একটা কথা বলছিলেন, প্যাসিভ রেভলিউশন মানে বিপ্লবের এনার্জিটা শোষণ করে নাও, কিন্তু আসল পরিবর্তনটা হইতে দিও না। সিস্টেম যেভাবে চলতেছিল সেভাবেই চালাও। লোকজনকে বলো তোমার বিপ্লব সফল হয়েছে। বিএনপি এখন এই কাজটাই করতেছে। আগের পুরনো বন্দোবস্ত, পুরনো ব্যবস্থা, পুরনো সিস্টেম সব নিয়ে আসছে। এটাই প্যাসিভ রেভলিউশন মানে যেই দ্বন্দ্বটা মেটানোর জন্য 1400 মানুষ জীবন দিছে, সেটা আবার চাপা পড়ছে। এটা বিশ্বাসঘাতকতা। এখন প্রশ্ন, এরপরে কি হবে? আর একটা লড়াই আসবে, অবধারিত। কেন বলতেছি অবধারিত? দেখেন, 4টা জিনিস একসাথে আছে। এক, দ্বন্দ্বটা মেটে নাই। যে দ্বন্দ্বটা নিয়ে লড়াইটা শুরু হয়েছিল সেটা তো মেটে নাই। ভারতীয় আধিপত্যবাদ আর বাংলাদেশের মুসলিম জনগণের আকাঙ্ক্ষার ঝগড়া, দ্বন্দ্ব, সেটা যেখানে ছিল সেখানেই আছে। মাঝখানে 1400 লাশ পড়ছে, এছাড়া আর কিছু বদলায় নাই। 2, রাষ্ট্রের ভয় শেষ। আগে মানুষ ভাবতো পুলিশ আসবে, ডিবি আসবে, ডিজিএফআই আসবে, সামনে দাঁড়াইলে মরবো। এখন 1.5-2 কোটি তরুণ জানে দাঁড়াইলে মরতে পারি, কিন্তু জিততেও পারি, এবং জিতছেও তারা। 3 নাম্বার, কোনো প্রতিষ্ঠান নাই যেটা আকাঙ্ক্ষাকে শান্তিপূর্ণভাবে পূরণ করতে পারে। বিএনপি পারবে না, স্ট্রাকচারালি পারবে না। 4 নাম্বার, ট্রেনিং জনগণের ভেতরে গাথা আছে, এটা মোছা যায়নি। টার্কিশ আমেরিকান অর্থনীতিবিদ তিমুর কুরান একটা মডেল দিচ্ছেন। উনি বলেন, যখন মানুষ পাবলিকলি এক কথা বলে কিন্তু মনে মনে অন্য কথা ভাবে, বিএনপির মতো আর কি, তখন একটা সিস্টেম দেখতে খুব শক্ত মনে হয়, কিন্তু আসলে ভেতরে ফাঁপা। বিএনপি ফাঁপা হয়ে গেছে ভেতরে, দেখেন না, কিছুই করতে পারতেছে না। সে ওই ধর্ষিতা শিশুর বাসায় গেছিল, রামিসার বাসায় গেছিল, যে ভুয়া ভুয়া শুনছে, দেখেন। এতগুলো মন্ত্রী, এতগুলো জাদ্রেল মন্ত্রী, আইন মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী ভুয়া শুনতেছে। তারপরে দেখেন জঙ্গল সলিমপুরে আক্রমণ করছে সন্ত্রাসীরা, র্যাবের ক্যাম্পে বুলডোজার নিয়ে গেছে, দেওয়াল ভেঙে দিছে, মাটি কেটে ফেলছে, রাস্তা কেটে ফেলছে 3 জায়গায়। চিন্তা করেন, মানুষ মানতেছে না, কারণ ভেতরে ভেতরে ফাঁপা। কোনো ছোট ঘটনা ট্রিগার করলে পুরা সিস্টেম তাসের ঘরের মতো পইরা যায়।